নমস্কার, রাত ৮টা মানেই আমি পিউ আপনার সামনে। রাত ৮টা মানেই ঠোঁট কাটা আপনার সামনে, চাঁচা ছোলা কথা বলতে, প্রশ্ন করতে। কেষ্ট, আসানসোল আদালত জামিনের জন্য হাপিত্তেশ করে বসে আছেন কেষ্ট, আর তার মধ্যেই বিস্ফোরক ঘটনা। এবার সিবিআই আদালতের বিচারকই হুমকি, রীতিমতো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে তাকে। কি লেখা হয়েছে জানেন? অনুব্রতকে জামিন দিন, নয়তো সপরিবারে মাদক মামলায় ফাঁসানো হবে। গাঁজা কেস। কিন্তু এত সাহস কার? গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা, তাকে হুমকি কোনোভাবেই বরদাস্ত করা যায় না। অপরাধীকে ধরতেই হবে, এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আর এমন ঘটনা ঘটানোর সাহস না পায়। কালই ফের আদালতে পেশ করা হবে অনুব্রতকে। তার আগে এবার হুমকির মুখে খোদ বিচারকই। চিঠি পাঠানো হয়েছে বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে। তিনি কি বলছেন? দেখুন, আমি এখানকার এসডিএম কোর্টের পেশকার। আপনি কেন আমার করছেন বা কি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কী ব্যাপার আমি কিচ্ছু জানি না। না না না, কোনো গল্পই নেই চিঠি পাঠানো। নামধাম লিখে কোর্টের পেশকার চিঠি পাঠাবে? সত্যিটা তো আপনিও বুঝতে পারছেন, কিন্তু হুমকি চিঠি তো পেয়েছেন বিচারক। এই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল, আমি অনুরোধ করব সেন্ট্রাল এজেন্সির উচিত বা কোর্টের উচিত এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে শিফট করে দেওয়া। কি চাই? গাড়ি চাই না গাঁজা? কোনটা? গাঁজা কেস দিয়ে দেবো? খুব দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলাতে এটা সম্ভব, ভূভারতে কেউ এসব কল্পনা করতে পারে না। এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত নয়। উপযুক্ত শাস্তির দাবি করছেন অনুব্রতর আইনজীবীও। কালিমালিপ্ত দিন এবং অত্যন্ত দুঃখজনক। আমি এটাকে কন্ডেম করছি। এরা করেছেন, তাদের অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক বলেই আমি মনে করি। হুমকি চিঠি কি অনুব্রতর মামলা আরও কঠিন করে তুলল? সে তো আইনজীবী বুঝবেন। নিজের কেস তো জটিল করে তুলেছেন কেষ্ট নিজেই। এই সেদিন পর্যন্ত তো বিচার সভা বসিয়ে তিনিই ছিলেন বিচারক। আর শাস্তি কেন? গাঁজা কেস। ওই 5 জন ফায়ারম্যান কমিটি থেকে একজনকে বাদ দিলাম না, ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দেয়। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দেয় গাঁজা কেসে। আইসিপি ধরো তো, বর্ধমানে এসপিকে ধরো। এহেন কেষ্টকে জামিন দিতে হবে, তার হুমকি চিঠি বিচারককে। আপনারও মনে হচ্ছে না কি সাহস কার? কে পাঠাতে পারে এই চিঠি? অনুব্রত মণ্ডল নিজে উত্তর দিয়েছেন, শুনুন। তার নাম করে বিচারককে হুমকি দেওয়া হয়েছে যে বিচারককে ওটা বিজেপি করেছে, ওটা বিজেপি করেছে। দুর্নীতির পাকাপাকি ব্যবস্থা কিভাবে বীরভূমে করে রেখেছিলেন কেষ্টমণ্ডল নিজে। কেষ্টবাবু, নিশ্চয়ই আপনিও খোঁজ রাখবেন এই স্টোরির। বড় রাস্তার মোড়ে মোড়ে টোল বসানো হয়েছিল, আসা যাওয়া গাড়ির থেকে দেদার টাকা ফি আদায়। অথচ সবটা ভুয়ো, বেআইনি, সরকারি একটাও নয়, কিন্তু সরকারের নাম করে লুট। কেষ্টর খাসতালুক বোলপুরে সব রমরমিয়ে চলছিল পুলিশের চোখের সামনে। কিন্তু তাল কাটলো সিবিআই আনাগোনা বাড়তেই। রাতারাতি জানেন কি হয়েছে? টোল কিয়স্কগুলো বেপাত্তা হয়ে গেছে, টোল নেওয়া বন্ধ রাতারাতি। শিবতলা, বর্ধমান থেকে বোলপুরের দিকে যে রাস্তা আসছে, এই শিবতলা মোড়ে এসে রাস্তাটি 4 ভাগে ভাগ হচ্ছে। আর সেখানেই একটা টোল তোলার জন্য টোল প্লাজার মধ্যে একটি ঘর তৈরি করা হয়েছিল জেলা পরিষদের নাম করে। কিন্তু টাকা কোথাও গভর্নমেন্টের ঘরে, সরকারের ঘরে বা জেলা পরিষদে জমা পড়তো না। টোলটা কোনখানে দিতে হবে? এই ঘরটা কোন ঘরটা নিতে? এই ঘরটা টোল নিত? আমি বলবো সত্যি করে বলবো। কেমন ভালো আছো? তখন আমাকে আবার ধরে নিয়ে যাবে, কেউ ধরবে না। আমি ছিলাম না, 6-7 দিন পর এলাম। ছিলেন না দাদা? কবে থেকে শুনলেন যে বন্ধ আছে? আমাদের এখানে নয় না। আপনার এখানে বাড়ি না? আপনারা যান, এখানে ইয়ে করুন না। সেটা খাওয়া মানুষ, আমরা কিছু জানি না এসব ব্যাপারে। আতঙ্কর গ্রাস কতটা মানুষকে গ্রাস করে বসে আছে। টোলটা কোথায় নাই গো? দিন থেকে উঠে গেছে একবারে। তো কোনখানে দিত ওটা? ওটা শিবতলা নিচে। এইখানেও তো নিত? হ্যাঁ, এখানে নিত। এখানে কত টাকা নিত? 40 টাকা করে নিত। আবার ঘরটির রং করা হয়েছে সাদা নীল, অর্থাৎ দেখলেই প্রাথমিকভাবে মনে হবে সরকারি ব্যবস্থা।
বিভিন্ন কুপন ছাপিয়ে জেলা পরিষদের নামে বীরভূম জেলা পরিষদ লিখে টোল তোলা হতো। প্রতিদিন দেদার লাখ লাখ টাকা টোল তোলা হতো। এমন একটি বেআইনি কারবারে আরও একটি বিষয় রয়েছে। TV9 বাংলার ক্যামেরায় উঠে আসছে কিন্তু চাঞ্চল্যকর সেই সমস্ত ছোট ছোট উদাহরণ। কি না, একেবারে এই ঘরটির পিছন দিকেই রয়েছে একটি মিটার বক্স, ইলেকট্রিকের মিটার বক্স। যে মিটার বক্স পেতে গেলে সাধারণ মানুষকে জুতোর শুকতলা খুইয়ে ফেলতে হয়। জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার, জেলার অন্যান্য আধিকারিক, SDO হন, BDO হন, প্রায় প্রত্যেকেরই গাড়ি কোনো না কোনো দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেখানে কিভাবে এরকম লাখ লাখ টাকা তোলার টোল জেলা পরিষদের নামে বসলো, সেটাই প্রশ্ন মানুষের। দেখলেন কারবার, রাতারাতি টোল নেওয়া বন্ধ হয়ে গেছে। অন্যদিকে চালকল, যেখানে সেন নজর রয়েছে গোয়েন্দাদের। বোলপুরে কেষ্টর চালকলে কি যত গ্যারাকল! মাঠে নেমে তোলপাড় ফেলে দিয়েছে CBI। কিছু কি আর লুকিয়ে রাখা যাবে? পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো খেলা চলছে, আর সেই খোসায় খোসায় কত যে নাম উঠে আসছে। এবার গোয়েন্দাদের রেডারে রাজীব ভট্টাচার্য। কে রাজীব? দেখুন। ভোলে বোমের পর শিবশম্ভু। চালকলের আড়ালেই কি টাকার কালো সাদার খেলা? খুঁজে দেখছে CBI। এখানে শেষ নয়, একের পর এক চালকলের পাতা উল্টোতেই বেরিয়ে পড়ছে কেউটে। এবার উঠে এলো রাজীব ভট্টাচার্যের নাম। কেই রাজীব? বোলপুরের রাইস মিল মালিক অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। নিউ টাউনের একটি ক্যান্সার হাসপাতালে 66 লক্ষ টাকা লেনদেন হয়েছে রাজীব ভট্টাচার্যের অ্যাকাউন্ট থেকে। লেনদেনের সময় সেই হাসপাতালে ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডলের স্ত্রী। কেন টাকা দিলেন রাজীব বাবু? আপনার ওখানে কি অনুব্রত মণ্ডলের টাকা বা অন্য কোনো টাকা কি ইনভেস্টমেন্ট আছে আপনার রাইস মিল বা আপনার অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে? অনুব্রত মণ্ডলের টাকা সস্তা নাকি তাই আমার কাছে থাকবে না? আমি ব্যবসাদার হয়ে ওর কাছ থেকে একটা। আপনি 66 লক্ষ টাকা অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসায় খরচা দিয়েছেন? আমি বলতে পারবো না। সমস্ত নথি CBI কে দেওয়া আছে। CBI যখন আমাকে ডাকবে আমি আবার যাব। 66 লক্ষ টাকা! কেষ্টর বিপদের বন্ধুই বটে রাজীব, হবে নাই বা কেন? CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের হয়ে বিভিন্ন চালকল অপারেট করতেন রাজীবই। ইতিমধ্যে CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন, আবার হতে হবে, সেটা ভালো করেই বুঝতেও পারছেন। বাঘে ছুলে 18 ঘা, পুলিশে 36, আর CBI কত ঘা জানেন তো? যার নামেই বিতর্ক, এবার তার কথায় আসি। দিলীপ ঘোষ, তার মুখে লাগাম পরাবে কে? বঙ্গ বিজেপিতে এমন নেতা কই? বিজেপির অন্দরের খবর, দিলীপের মন্তব্য নিয়ে সুকান্ত বাবুদের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরও দিলীপ আছেন দিলীপেই। আজও বললেন, কার CBI দেখার দরকার নেই, বিচার না পেলে তো বলবেনই। দিলীপ বাবু কি বলতে চাইছেন? CBI নিষ্ক্রিয় মানে? ঘুরিয়ে তো আবার বললেন শস্যের মধ্যে ভূত। সোজা বাংলায় সেটিং। অকুল পাথারে বঙ্গ বিজেপি। কেন আবার? দিলীপ বাবুর সঙ্গে সুকান্ত বাবুর সেটিংটাই তো কিছুতেই হচ্ছে না। গত কয়েক মাস ধরে এখানে CBI ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। রবিবার বললেন, আর সোমবারই রাজ্য নেতৃত্বের কাছে জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব। আমি কি করে জানবো? যার কাছে চেয়েছে সে রিপোর্ট দেবে। আপনার কাছে কোনো রিপোর্ট চাওয়া হয়েছে? আপনার কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে? না। আর এবার আজ আমি যদি জাস্টিস না পাই আমি সে কথা বলবো না। কার CBI আমার দেখার দরকার নেই। পাবলিকের টাকাই চলছে। আমাদের দেশের একটা সংস্থা আছে, তার উপরে আমাদের ভরসা আছে। যখন ভরসা থাকে না তখন আমরা প্রশ্ন তুলি। দিলীপ বাবু, আপনার ভরসা নেই আবার বললেন, অথচ গতকালই প্রাক্তন সভাপতিকে বার্তা দিয়েছিলেন বর্তমান রাজ্য সভাপতি। কোথা থেকে বললেন আমাদের জানা নেই। কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কাজ করে এটা কোনো রাজনৈতিক নেতার পক্ষে জানা সম্ভব না। যদি কেউ মন্ত্রী হন তবেই তার পক্ষে জানা সম্ভব। মতপার্থক্যের ব্যাপার নেই। আমি যেটা ঘটনা সেটা বলেছি। কজন নিহত কর্মীর পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি, এই প্রশ্নকে আমি করতে পারিনি। তাতে যদি খারাপ লাগে, লাগতেই পারে। আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না। দিলীপ ঘোষকে কি কিছুতেই বাগে আনতে পারছেন না সুকান্ত বাবু? তৃণমূল তো বলবেই। মানে দিলীপ বাবু সুকান্তর মুখ দেখছেন না, সুকান্ত বাবু দিলীপ বাবুর মুখ দেখছেন না, এ ও ঘরে আটকে। তো সাস ভি কভি বহুতি, দিলীপ ভি কভি প্রেসিডেন্ট থা। দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতাদের কথা হয়েছে। সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা ফোনে কথা বলেছেন অমিত মালব্যর মাধ্যমে, এবং তাকে সতর্কও করা হয়েছে বলে খবর। আচ্ছা, দিলীপ ঘোষ মানে কি বিতর্ক বলুন তো? এই দেখুন না, বিতর্ক কিছুতেই তাকে পিছু ছাড়ে না। দিলীপ নিজেও কি বিতর্ক ছাড়তে চান?
তার মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষুনি শুনলেন তো মুখপাত্রের বক্তব্য। মুখপত্র জাগো বাংলায় খোলাখুলি লেখা হয়েছে, দিলীপকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন সুকান্ত, শুভেন্দুরা। এতেই যেন গায়ে ফোসকা পড়েছে বিজেপির। অগ্নিমিত্রা পাল তো বলেই দিলেন নিজের চরকা তেল দিক তৃণমূল। ফলে বিজেপির ঘরের নেতাকে ঘিরেই এখন তুঙ্গে তরজা, তুঙ্গে বিতর্ক। বলতে গেলে খেলা জমিয়ে দিয়েছেন দিলীপ নিজেই। এই গতকালের কথা, দরজা এঁটে হেস্টিংসে বৈঠক সুকান্তদের, অথচ অফিসে থেকেও গড়হাজির দিলীপ ঘোষ। মন কষাকষি? এটা ওনার কোনো কাজে ব্যস্ত ছিল, সেই জন্য হয়তো আসেননি, অথবা দরজা আমরা হয় একটা শুরু হয়ে যাওয়ার পর অনেক সময় হয়তো দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য হয়তো বুঝতে পারেননি যে আমাদের কোথাও মিটিং হচ্ছে। আমার ওই বৈঠকে থাকার কথা ছিল না, যে বৈঠকে আমার থাকার কথা ছিল সেই বৈঠকে আমি ছিলাম। দুই নেতার দুই ব্যাখ্যা, দুজনের সম্পর্ক যে কত মধুর এতেই তো স্পষ্ট। বিতর্ক দানা বাঁধতেই আসরে জাগো বাংলা। দিলীপের পাশে দাঁড়িয়ে যেন বিতর্কই উস্কে দিয়েছে তৃণমূল মুখপাত্র। পার্টির মধ্যে তাকে কর্নার করা হচ্ছে কি হচ্ছে না, এইসব নিয়ে ওনারা এত কনসার্ন কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। আর ওদের দলের মতো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নেই। ডাক্তার হয়েই যেন আসরে অবতীর্ণ মদন মিত্র। দিলীপ ঘোষের যে মেডিসিনটা, সেই মেডিসিনটা কিন্তু এই মুহূর্তে বিজেপির হাতে নেই। মেডিসিনটা যাদের কাছে আছে, দিলীপ ঘোষ ইমিডিয়েটলি কনসালটেন্সির সঙ্গে এটা কি আপনারা? আরে এই তো সেদিনের কথা, মারাত্মক অভিযোগ করেছিলেন প্রফেসর। তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপিতে অনিশ্চিত বোধ করছিল, তারপর ওকে সরিয়ে দেওয়ার পরও সে সব চেষ্টা করেছিল। তৃণমূল কি নেয়নি? না, এগোয়নি কথাবার্তা। এটা ভালো কমেডি একটা। এই বয়সে আর রাজনীতি করা উচিত নয়, করে মাথা ঠিক থাকে না। কিন্তু বৈঠক বিতর্কের পর এবার কি করবেন দিলীপ বাবু? ফুল বদল? আরএসএস করা বিজেপি নেতা জল্পনা উড়িয়ে দিয়েছেন। ঘনিষ্ঠ মহলে বলেছেন দল ছাড়ার প্রশ্নই নেই। মোদ্দা কথা হলো দিলীপ থাকছেন দিলীপেই, মানে এবার পরের বিতর্কের জন্য অপেক্ষা। বিজেপির অবস্থা এখন শ্যামরাখি না কুল? ঘর নিশ্চিত থাকলে তবেই তো বাইরে দাপিয়ে খেলতে পারবে, ঘরই তো ঠিক নেই। সর্বভারতীয় সহসভাপতি এক বলেন, রাজ্য সভাপতি আর এক। দুজনের মিলমিশ যে নেই তা স্পষ্ট। পার্থ কেষ্টর মতো ইস্যু বাংলার রাজনীতিতে আগে কখনো হয়নি, তাকেও কাজে লাগাতে অল আউট পথে কোথায় বিজেপি? নবান্ন অভিযান ডেকেও পিছোতে হলো। ব্যাখ্যা যাই হোক, রাজনীতিতে ভাবমূর্তি শেষ কথা। শাসকের ভাবমূর্তি কালিময়, দুর্নীতির অভিযোগের চাপে তাকে ব্যবহার করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারছে কি রাজ্য বিজেপি? হেস্টিংসে বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষের অফিস 8 তলায়, দলের মিটিং ছিল 4 তলায়। 8 তলা থেকে 4 তলায় পৌঁছতেই পারলেন না বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আসলে তাকে যে ডাকা হয়নি তার গোপন নেই। ওনার কোনো কাজে ব্যস্ত ছিল, সেই জন্য হয়তো আসেননি, অথবা দরজা আমরা হয় একটা শুরু হয়ে যাওয়ার পর অনেক সময় হয়তো দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য হয়তো বুঝতে পারেননি যে আমাদের কোথাও মিটিং হচ্ছে। দিলীপ বাবু তো অন্য কথা বলছেন। না, ওনার হয়তো জানা ছিল না যে আমাকে একটাই বৈঠকে কোর কমিটির মিটিংয়েই ডাকা হয়েছিল, কেবল সন্ধ্যা 7টায় ছিল সেটা। আপনারা দলের মাথায় বসে রয়েছেন, নিজেদের সমস্যা ঢেকে রাখতে পারেন না? এভাবে বেআব্রু হয়ে যায়। দলের কাছেই বা কি বার্তা দেন আপনারা? সুকান্ত বাবু কখনো বিরোধী দলনেতার সঙ্গে আপনার ভিন্ন মত, কখনো প্রাক্তনের সঙ্গে। রাজ্যের মাথায় তো আপনি। 2024ও দেরি নেই। শাসক তৃণমূলকে নিশ্চিন্তে থাকার সুযোগ আপনারাই করে দিচ্ছেন না। বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দলের কি হলো সুকান্ত বাবু, দিলীপ বাবু? ভাড়ার শূন্য, কিন্তু অনুদান মাস্ট। কাকে? পুজো কমিটিগুলোকে। 43,000 পুজো কমিটি পাবে অনুদান। খুব ভালো। মিড ডে মিলে শিশুদের ডিম মাস্ট নয় কেন? যে শিক্ষক অনটনে আত্মহত্যা করেন তার জন্য পেনশন মাস্ট নয় কেন? রাস্তায় ঠায় বসে থাকা ছেলেমেয়েগুলোর চাকরি মাস্ট নয় কেন? টাকার অভাবে 100 দিনের দিনমজুররা ভুগছেন, ওদের অনুদান মাস্ট নয় কেন? বিশ্বাস করুন, ঠোঁট কাটার নয়। এই সব প্রশ্ন সমস্ত বিরোধীর একসঙ্গে সমস্বরে। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য, তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। এই বক্তব্যের পর যে রাজনীতির হাওয়া গরম হবে আঁচ তো পাওয়া যাচ্ছিলই। পশ্চিমবাংলায় কর্মচারীদের দিয়ে দেয় না, নিয়োগ করে না, মেরামতির কাজ করে না, টাকা নেই বলে সেই সরকার
60,000 টাকা বাড়িয়ে করে দিল পুজোর জন্য। এটা প্রায়শ্চিত্ত করা হচ্ছে আর কি, গোটা পশ্চিমবাংলাকে লুট করে দুর্গাপূজায় দক্ষিণা দেওয়া হচ্ছে যাতে সেই পাপটা ধুয়ে যায়। অধীর চৌধুরী অবশ্য টাকা দেওয়া উচিত বলেই মনে করেন। দুর্গাপুজোতে যেমন টাকা দরকার, সব পুজোতেই টাকা দরকার। সমালোচনার জবাবের প্রস্তুতিও সেরে রেখেছে তৃণমূল। এই পুজো কমিটিগুলিকে অনুদান প্রশ্নটিতে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এরা যে প্রতিক্রিয়া দিচ্ছেন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তো শহর থেকে গ্রাম কত লক্ষ পরিবারের হাতে টাকা পৌঁছবে, আয় বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, এটা দেখছেন না? ছোট পুজোর সুবিধা হলেও সব পুজোয় কি টাকা দরকার? কেউ তারা কমিটি এই 30, 35, 40, 45 হাজার দরখাস্ত করেনি যে আমার পুজোর জন্য টাকা দিন। নিন্দা মন্দ যাই হোক, তৃণমূল ফুল অন পুজো মুডে সেপ্টেম্বর থেকে। ঠোঁট কাটার প্রশ্ন, তাতে কি পার্থ কেষ্টর জোড়া ধাক্কা থেকে বেরোনো যাবে? মেলা খেলা যে বাংলায় চলে সেইটা করেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে। একটা বড় মিছিল করুন, নাচ গানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, আমরা সব কেষ্টর নাম পার্থর নাম ভুলে যাব। সত্যি বিরোধীরা বারবার তুলনা করছেন একদিকে পুজো কমিটির, অন্যদিকে সরকারি কর্মীদের, একদিকে অনুদান, অন্যদিকে ডিএর। বিতর্ক এখন চরমে যে পুজোয় অনুদান দিতে গিয়ে সরকারি কর্মচারীদের পকেট খালি রেখে দিল সরকার। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এই টাকা ওই পকেট ভরতো? যে টাকা দেওয়া হলো তাতে কি ডিএর সংকট মিটে যেত? চলুন একটু হিসেব কষে দেখাই আপনাদের। প্রতিটি ক্লাবকে 50,000-এর বদলে এবার 60,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদকে অনুরোধ করা হয়েছে পুজো কমিটিগুলোর বিদ্যুৎ বিলে যেন 60% ছাড় দেওয়া হয়। সব মিলিয়ে পুজো অনুদান বাবদ কত খরচ হচ্ছে? রাজ্যের কোষাগার থেকে খসবে কম করে 240,55,00,000 টাকা। এদিকে ষষ্ঠ বেতন কমিশন চালুর পর থেকে মাসে 64 কোটি টাকা দিয়ে দিতে হবে রাজ্যকে। এই হিসেবে বকেয়া 31% দিয়ে দিতে সরকারের বছরে 23,000 কোটি টাকারও বেশি খরচ হতে পারে। অর্থাৎ একদিকে প্রায় 250 কোটি, অন্যদিকে বাৎসরিক 23,000 কোটির গল্প। যারা এই দুয়ে তুলনা করছেন দেখুন ভালো করে। পুজো ক্ষয়রাতি নিয়ে মন্তব্য না করেও বলবো যে যখন আর্থিক অবস্থা আপনার শক্তিশালী তখন পশ্চিমবাংলায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে পুজোর আগে অন্তত 20% ডিএ ঘোষণা করুন। বিরোধীদের তোপ জনমোহিনী রাজনীতিতে ব্যস্ত শাসক দল। ভাড়ার শূন্য অথচ ক্লাবকে টাকা, ভোটের প্রচার, ভোট ব্যাংক। কিন্তু ডিএ দিতে হাজার হাজার কোটি দরকার, তা কোনোভাবেই পুজোর অনুদানের অঙ্কে মিটবে না। ঠোঁট কাটা আমি, সত্যিটা তুলে ধরাই আমার কাজ। হাতে একদম সময় নেই। আবার ফিরবো আগামীকাল রাত 8টায়। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন TV9 বাংলা।